প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছি আমি সামান্তা। দর্শক, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিল একটি সুন্দর বাংলাদেশের, কিন্তু এখনকার বাংলাদেশের চিত্রটা আসলে কি? আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছি, সংবাদপত্র যখন হাতে নিচ্ছি, ভালো খবর খুঁজে পাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা সবকিছু মিলে জনগণ যেন হাঁপিয়ে উঠেছে। এর মধ্যে নানান ঘটনা প্রবাহত চলছে। আমরা রাজনৈতিক দলগুলোর একাত্মতা আশা করছি, সেটাও হচ্ছে না। অনৈক্য দেখা দিচ্ছে এবং নির্বাচন নিয়ে একটি শঙ্কা আছে। সেই সাথে এখনকার অবস্থায় আজ আমরা খবর পেয়েছি যে দিল্লি, শিলিগুড়ি এবং আগরতলা তিনটি জায়গায়, ভারতের তিনটি জায়গায় বাংলাদেশি ভিসা পরিষেবাও বন্ধ করা হয়েছে সাময়িকভাবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন কোথায় যাচ্ছে এবং সেই সম্পর্ক যদি অবনতির দিকে যায় তাহলে সেটি বাংলাদেশের জাতীয় নির্বাচনে কী প্রভাব ফেলবে, সেই সব নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সাথে টু দ্য পয়েন্টের আয়োজনে বিষয় নির্ধারিত হয়েছে সংকটে ভারত বাংলাদেশ সম্পর্ক। আমাদের সাথে দুজন অতিথি আছেন মাহবুব আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট, স্বাগতম আপনাকে। আছেন মশিউর রহমান, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনাকেও স্বাগতম। মাহবুব আজিজকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন কেমন, এবং এই যে অবনতির কথা তো আমরা শুনছি গত ১.৫ বছর ধরে, সেটি আসলে নির্বাচনে কি প্রভাব ফেলবে বা আমাদের দেশের উপর কি প্রভাব ফেলবে? ধন্যবাদ, শুভেচ্ছা। তো এই যে গণ অভ্যুত্থান উত্তর আপনি যেমনটি বললেন, যে গণ অভ্যুত্থানে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র এবং জবাবদিহিতা, এটা প্রতিষ্ঠিত হবে সমাজে। তো এরকম একটি একদম সুস্পষ্ট আকাঙ্ক্ষা থাকলেও আমরা গণ অভ্যুত্থানের পরপর যে সমস্ত নানান রকম তৎপরতা দেখলাম বিভিন্নমুখী অনেকের, এবং সেখান থেকে কিন্তু ক্রমশ জিনিসগুলো জটিল হয়ে যাচ্ছে। যে সুস্পষ্ট যে লক্ষ্য গণতন্ত্র এবং জবাবদিহিতা, তার আগের ১২ বছরের এককেন্দ্রিক শাসন, স্বৈরাচারী শাসন, আওয়ামী লীগের যেই তারা নিজেদের মতো করে নির্বাচনগুলো করেছে, একেবারে ছলে বলে নানান কৌশল করে, সেখান থেকে বেরিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে। এই আকাঙ্ক্ষার মধ্যে ঢুকে গেছে আসলে অনেক ধরনের স্বার্থপরতা, এবং অনেকের অনেক রকমের কারসাজি থেকে মনে হচ্ছে যে সেই বাংলা প্রবাদটি, যে প্রতিবেশীর ঘরে যখন আগুন লাগে যে যার আলুটি নিয়ে যায় পোড়ানোর জন্য। আমাদের যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে অনেক রকম আলু পোড়াচ্ছে, এবং সেখানে কিন্তু সরকারের কিছু অদক্ষতা, অপেশাদারিত্ব, এমনকি নির্বিকারত্ব, সেই অদক্ষতার ফলে আমরা দেখতে পাচ্ছি ডানপন্থার একটি উত্থান। এবং যেই ডানপন্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাম্প্রদায়িক রাজনীতি এবং উগ্রপন্থার বিকাশ ঘটে যাচ্ছে। এবং আপনি মনে পড়ে যে যখন আন্দোলন হয় গণ অভ্যুত্থানে, আমরা কিন্তু একটা স্লোগান শুনেছি, দিল্লি না ঢাকা, এটা আমরা শুনেছি। সাথে এটাও শুনেছি, পিন্ডি না ঢাকা। মানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, পিন্ডি না ঢাকা ঢাকা। তার মানে আমরা ভারতের সঙ্গেও নতজানু হব না, পাকিস্তানের সঙ্গেও নতজানু হব না, এরকম একটা আমাদের প্রত্যয় ছিল গণ অভ্যুত্থানে। কিন্তু এখন কিন্তু আমরা পিন্ডি শব্দটা শুনি না কোনো মিছিলে। এখন আমরা পাকিস্তানের কোনো বিরোধিতা কোথাও থেকে শুনি না। যাবতীয় বিরোধিতা কিন্তু আমরা ভারত প্রসঙ্গে আসছি। যেই নির্বাচনের মুখে আমরা যাব, সারা দেশ যখন নির্বাচনমুখী হবে এবং যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে সামনে আসবে মানুষের, সেই সব বাদ দিয়ে সকল রাজনীতি যেন ভারত কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ভারত কি এখানে এসে আসলে রাজনীতি করেছে? এই গণহত্যা কি ভারত চালিয়েছে? আমাদের এখানে যে আগস্টের হত্যাকাণ্ড ঘটলো, এখানে যে সমস্ত ছলে বলে কৌশলের রাজনীতি ঘটলো, সে যেগুলো আওয়ামী লীগ এখানে করলো, সেই দোষ আমরা কেন আরেকটি দেশের উপরে চাপিয়ে দেব? অর্থাৎ উদর পিণ্ডি বুধর ঘাটে চাপিয়ে দিই। আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না। এটা তো একটা মানে বাস্তব সত্য যে আমাদের বর্ডার চারদিক দিয়ে ভৌগোলিক সম্পর্ক, এবং ভারত একটি যথেষ্ট বড় রাষ্ট্র নানান দিক থেকে, এবং একটা ঐতিহাসিক সম্পর্ক তাদের সাথে আছে। এবং সবচেয়ে বড় কথা, যে রাজনৈতিক সমীকরণে দেশভাগ হয়েছিল সাম্প্রদায়িকতার ভিত্তিতে, ভারত এবং পাকিস্তান ধর্মভিত্তিক রাষ্ট্র হলেও বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক রাষ্ট্র। এবং ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে কিন্তু ভারত বা পাকিস্তান কারোর সঙ্গে আমাদের বিবাদ বা বিরোধিতার সেরকম কোনো জায়গা নেই। খুব স্পষ্ট আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং সেখানে আমরা একটা সমান মর্যাদায় তাদের সঙ্গে থাকবো। কিন্তু এখানে কিন্তু একটি পক্ষ থেকে, বিশেষ করে উগ্রবাদী ডানপন্থাদের পক্ষ থেকে বারবার নানান ছলে বলে কৌশলে কিন্তু ভারতকে নিয়ে আসা হচ্ছে। এটা যেন নির্বাচন পেছানোর একটা কৌশল অনেকের ক্ষেত্রে যদি বিশৃঙ্খলাটা এমন পর্যায়ে চলে যায়, যাতে অস্থিরতা এমনভাবে দানা বাঁধে যাতে নির্বাচন বিনষ্ট হতে পারে। আমরা
সেখানে দেখতে পাচ্ছি নানান রকম খুনোখুনি, নানান রকম বিভৎস কাণ্ড কারখানা, অরাজকতা, নিরাপত্তাহীনতা, এই সব কিছুর মূলে আছে আসলে নির্বাচনকে এখন পিছিয়ে যে দেওয়ার বিএনপির চেষ্টা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 তারিখে দেশে আসবেন এবং সব কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে নির্বাচনের, এখনো কি আসলে নির্বাচন নিয়ে শঙ্কার কোনো জায়গা আছে? নির্বাচন নিয়ে সংখ্যাটা তো আসলে কোথা থেকে হচ্ছে এটা তো আমরা স্পষ্ট নয়। ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন, এটা একটা খুবই শুভ একটা দিক, এবং তারেক রহমানের আশাটা বাস্তবিক অর্থেই বাংলাদেশের জন্যই একটা খুব চমৎকার খবর যে এই এই শুভবাদী রাজনীতি যারা করেন তাদের উপস্থিতি আমাদের অবশ্যই এই ধরনের জিঘাংসা, এই ধরনের অপতৎপরতা, এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে বলেই আমরা মনে করি। কিন্তু তারপরেও যারা অন্ধকারে টেনে নিতে চায় তারা তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে। আমরা আজকে যেই খবরটি আপনি বললেন যে 3টি ভিসা কেন্দ্র বন্ধ, এখন পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে ডেকে এনে সতর্ক করা হচ্ছে। বাংলাদেশে ভিসা অফিস বন্ধ করে দিয়েছে ভারত সেই কবে। এখন ধরুন যে প্রতিবেশী দুটি দেশ, আমরা তাদের মুখ দেখব না, তারা আমাদের মুখ দেখবে না, এই সমস্ত আস্ফালন, এগুলো তো একেবারেই নাবালকোচিত আস্ফালন। আমরা কি একা একা বেঁচে থাকবো? ওকে মাহবুব আজিজ, আমরা মশিউর রহমানের কাছে শুনি। মাহবুব আজিজ, যে কথাটি বললেন আমরা সবসময় এখন খালি শুনতে পাই আসলে ভারতের আধিপত্যের ব্যাপারে আমরা কথা বলি, পাকিস্তান নিয়ে আসলে তত কথা কেন শুনি না? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেখুন, আজিজ ভাইয়ের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট। তিনি বলেছেন যে ভারতের সাথে বা পাকিস্তানের সাথে যাদের সাথেই হোক আমাদের সম্পর্ক থাকবে সমান মর্যাদার সম্পর্ক। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, নাম্বার 1। নাম্বার 2, ভাই একটা কথা বলেছেন যে জুলাই আগস্টের যে গণহত্যা সেটা ভারত চালায়নি, সেটা চালিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ বা ফ্যাসিবাদী সরকার। এখন এটা হচ্ছে আপনার খোলা চোখে দেখেন, আপনি এটা বলতে পারেন, কিন্তু আপনি একটু ভেতরে তাকান না। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়ে উঠেছে বা আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হলো, এর পেছনে কি শুধু আওয়ামী লীগ দায়ী? আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ কারা দিয়েছে? আওয়ামী লীগকে 2014 সালের 5ই জানুয়ারির যে নির্বাচন, 30শে ডিসেম্বরের নির্বাচন 2018 সালের, 7ই জানুয়ারির নির্বাচন 2024 সালের, এই নির্বাচনগুলোতে ভারত একচ্ছত্র সহযোগিতা করেছে এবং সাপোর্ট দিয়েছে। এই নির্বাচনগুলোতে যদি ভারত সেই সময় যদি বলতো যে বাংলাদেশে তারা একটা ক্রেডিবল, পার্টিসিপেটরি, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চায় এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের নির্বাচন দেখতে চায়, তাহলে আওয়ামী লীগের পক্ষে এই 3টা ভুয়া নির্বাচন অংশগ্রহণ করা বা আয়োজন করা সম্ভব হয় না। বরঞ্চ ভারত আওয়ামী লীগকে এমনভাবে সাপোর্ট দিয়েছে, আওয়ামী লীগকে উৎসাহিত করেছে যে ডেমোক্রেটিক ওয়েতে যে বাংলাদেশ যাবে, বাংলাদেশের গণতন্ত্রের ধারায় প্রবেশ করবে, সেখান থেকে বাধাগ্রস্ত করে ফ্যাসিজমের দিকে আওয়ামী লীগকে নিয়ে গেছে এই ভারত। আপনি দেখুন এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ের যে বাংলাদেশ, আপনি দেখুন ভারত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হয়তো ভাই স্লোগানটা অভ্যুত্থানের সময় শুনেছেন, এই স্লোগানটা কিন্তু অভ্যুত্থানের সময় না। এই স্লোগানটা আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজপথে আমরা দিয়ে এসেছি। এবং আমরা কেন দিয়েছি এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশের সাথে গত 16 বছর আওয়ামী লীগের ন্যারেটিভ দিয়ে যদি ধরি, যে ভালো সম্পর্ক ছিল, যে সুমধুর স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক ছিল, কিন্তু আপনি দেখবেন যে গত 54 বছরের ইতিহাসে আফটার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সীমান্তে বেশি লাশ পড়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। এবং এই যে লাশগুলো পড়েছে, কেন পড়ছে? বলতেছে চোরাচালানি করতেছে, চোরা কারবারি করতেছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যদি চোরাচালানি করে, চোরা কারবারি করে, তাদেরকে আপনার ধরে নিয়ে যান, ধরে নিয়ে শাস্তি দেন। আর চোরা কারবারি কি শুধুমাত্র বাংলাদেশের যারা নাগরিক আছে তারাই করে? আমরা তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছি যে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বর্ডারের মধ্যে ঢুকে একটা ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, ভিডিওতে আসছে। আজকে এই কিছুক্ষণ আগে আমি টকশোতে আসার আগে দেখে আসছি মিডিয়াতে ভারতীয় এক বিএসএফকে বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে যখন অপকর্ম করেছিল তখন এলাকাবাসী তাকে বেঁধে রেখেছে। আবার কিছুক্ষণ আগে দেখেছি যে বাংলাদেশ ভারত সীমান্তে এক বিএসএফ এর এক জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এখন আপনি যখন আলোচনা করবেন, আমরা বিশ্বাস করতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী। এখন আপনি ভালো প্রতিবেশী না খারাপ প্রতিবেশী, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখি যে ভারতের আনন্দবাজার পত্রিকা নিউজ করে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করার পরে তার বাংলাদেশে ব্যবহৃত যে মার্সিডিজ গাড়ি, সেই মার্সিডিজ গাড়ি এখন
ইন্ডিয়ার কলকাতায় আছে। আসলে এইসব ঘটনা একদম ফেলানি থেকে শুরু করে আমরা সকলেই জানি। এখন কথাটা হচ্ছে আমরা তো আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, এখন তো আসলে ভারতপন্থী কোনো দল সেইভাবে বাংলাদেশে অবস্থান করছে না, যেহেতু আওয়ামী লীগ নেই। এরপরে আসলে ভারতকে নিয়ে কেন এত কথা হয়? এর চেয়ে বেশি কি আমাদের নির্বাচন বা আমাদের দেশের ভেতরের যে সব কিছু এইগুলো গুরুত্বপূর্ণ না? আচ্ছা, ডিবেটটা হচ্ছে এখানে যে ভারতকে নিয়ে আমরা আলোচনা কেন করবো? আপনার প্রতিবেশী আপনি যেমন ফালাতে পারবেন না, এবং প্রতিবেশী যখন ঠিক করে দিবে, সর্বশেষ আপনি পররাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য যদি আপনি দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্ট করে বলেছেন, সর্বশেষ ভারতীয় হাইকমিশন যখন হচ্ছে বাংলাদেশের হাইকমিশনকে ডেকেছে, দিল্লি ডেকে পররাষ্ট্র উপদেষ্টার ভাষা যদি কোড আনকোড বলি, তারা সেখান থেকে বাংলাদেশের আগামী নির্বাচন কিভাবে হবে সেই বিষয়ে তারা নসিহত করেছেন। যখন ভারত বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, কোন দলগুলো অংশগ্রহণ করবে, কোন দলগুলো অংশগ্রহণ করবে না, আওয়ামী লীগ কি করবে, এটা ঠিক করে দিবে, তখন অবশ্যই ভারতকে নিয়ে মাথা ঘামাতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখুন শহীদ ওসমান হাদি, তিনি একটা আপনি যদি তার সামগ্রিক সময়, তার বিশেষ করে তার গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তার ভিডিওগুলো আমরা ওইভাবে দেখি নাই, অবজার্ভ করি নাই, বাট গুলিবিদ্ধ হওয়ার পরে তার যে ভিডিওগুলো, যে সাক্ষাৎকারগুলো মিডিয়ায় এসছে, এগুলো আমাদেরকে কিন্তু সেই মন থেকে, মানে ভেতর থেকে কিন্তু আমাদের হৃদয়কে জাগ্রত করেছে। তিনি বলেছেন তার মৃত্যুর পরে রাষ্ট্রের কাছে তার একটাই দাবি, যাতে করে তার হত্যাকারীদেরকে বিচার করা হয়। অল্প বয়সী একটা মানুষ, মাত্র 32-33 বছর বয়সী একটা মানুষ, তিনি তার মৃত্যুর আগে বলে গেছেন তার মৃত্যুর পরে একটাই রাষ্ট্রের কাছে দাবি, তার হত্যাকারীদের বিচার করা হয়। রাষ্ট্র এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে না এই বিচার, কারণ বলা হচ্ছে যে অপরাধীরা তারা হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে তারা ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশে যত হত্যাকাণ্ড ঘটছে 5 তারিখের পরে, ইভেন শেখ হাসিনার একটা ভিডিও বার্তা, একটা ভিডিওতে স্পষ্ট যে লিক হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা বলছে, তাদের কথোপকথনে আওয়ামী লীগকে তারা বলছে 11 তারিখের পরে, অর্থাৎ 11 ডিসেম্বরের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের একটা প্ল্যান আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী তারা টিম রেডি করছে, অর্থাৎ তারা শুটারদেরকে রেডি করছে, এবং সেটাই তার প্রথম শিকার হচ্ছে শরীফ ওসমান বিন হাদি। এবং এই প্ল্যানগুলো যে করছে ভারত, মানে এই আওয়ামী লীগ যে প্ল্যানগুলো করছে, এগুলো তো তারা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে বসে করছে না, এই প্ল্যানগুলো ভারতে বসে করছে। এবং ভারতের সাথে যেহেতু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, ভারত দেখ না, আমরা বলেছি শেখ হাসিনাকে ফেরত দাও, আসাদুজ্জামান খান কামালকে ফেরত দাও, আওয়ামী লীগের নেতাদেরকে ফেরত দাও, তারা আমাদের হাজার হাজার মানুষকে বিনা বিচারে গত 16 বছরে হত্যা করেছে। ওকে মশিউর রহমান, আমরা একটু আবারও মাহবুব আজিজের কাছে শুনি। যদি ভারত এই কোশ্চেনগুলো সলভ করে, আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড ফুলফিল করে, তাহলে ভারতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা মাহবুব আজিজ, এই যে এখন আমাদের দেশে যাই হচ্ছে সবকিছুই আসলে আওয়ামী লীগ করছে বা ভারতে বসে করা হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি, এর মধ্যে যদি অন্য কিছু লুকিয়ে থাকে সেটা তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব? শুধু লুকিয়ে নাই, প্রকাশ্যেই আছে অন্য কিছু, এবং যা কিছু বলে কেষ্টা বেটায় চোর, ব্যাপারটা এরকম। আপনি দেখুন, এরশাদ যখন এখানে 80 দশকে 10 বছর দেশ শাসন করলো, তখন কোন ভারত ছিল তার মদতদাতা? এখানে যখন সামরিক শাসকরা একের পর এক আসলো বা আসবার চেষ্টা করলো, তখন কি ভারত করে দিল সব? এখানে যখন 96-এর মাগুরা নির্বাচনকে, উপনির্বাচনকে ঘিরে অনেক টালবাহানা হলো, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো, সেগুলো ভারত করেছে। তার মানে এই যে 16 বছরের দুরাচার, এই যে দুঃশাসন, এগুলো ভারত লাগে করতে? এই আওয়ামী লীগই তো যথেষ্ট। এখন আপনি কখনো কখনো ভারত প্রয়োজন, ভারতকে আপনি দোষ দিবেন, আর আপনি যখন দুঃশাসন করবেন সামরিক শাসনের মাধ্যমে, ট্রাক উঠিয়ে দেবেন ছাত্রদের মিছিলে, সেগুলো কারা করেছিল? আসলে সবচেয়ে বড় কথা কি, আমরা আমাদের ব্যর্থতাগুলো অন্যদের উপরে চাপিয়ে দিতে চাই। ব্যর্থতাগুলো তো এখানে পরিষ্কার। এখানে রাজনৈতিক দলগুলোর কোনো সক্রিয়, কোনো মৌলিক আদর্শ নাই। আদর্শহীন রাজনীতি। একটি এনসিপি যেই দল প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখনো পর্যন্ত বলতে পারছে না তারা কি সমাজতান্ত্রিক না ইসলামিক, নাকি তারা কি তাদের আদর্শ, কেন আমরা তাদেরকে ভোট দেব, তাদের গঠনতন্ত্রটা কোথায় পরিষ্কারভাবে আমরা তা জানি না। তারা কয়দিন জামাতের সঙ্গে যেতে চায়, কয়দিন তারা বিএনপির সঙ্গে যেতে চায়, কয়দিন তারা ভারত বিরোধিতা করে, কয়েকদিন পর আবার দেখবেন আপনি মপতন্ত্রের পক্ষে তারা কথা বলে, এখন আবার মপতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে। কাজে এই মপতন্ত্রগুলো কারা করেছিল? আপনি দেখুন, বিএনপি এবং জামাত একসাথে 20 বছর একসাথে চলবার পর এখন বিএনপি জামাতের দাকুমরার সম্পর্ক। তার মানে কি? তার মানে সব কিছুর মূলে আছে সেই ক্ষমতা। এই ক্ষমতাতে কি করে যাওয়া যায়, এবং ক্ষমতাতে যেহেতু সবাই যেতে পারবে না, নির্বাচনে সকলের পক্ষে অংশগ্রহণ করে জিতে আসা সম্ভব না, সেই কারণে একটা ভারত জুজু সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এখন আজকে এবং এই ভারত বলেছেন যে আমি এই প্রসঙ্গটা একটু শেষ করি। ভারত জুজুর পাশাপাশি যদি আপনি একটু পাকিস্তানি জুজুটাকে পাশে আনেন, তাহলে দেখবেন যে এক পক্ষ কিন্তু পাকিস্তানকে নিয়ে কোনো শব্দ করবে না,
কারণ পাকিস্তানের যে ৩০ লক্ষ মানুষের হত্যাকাণ্ড, এই রক্তাক্ত মুক্তিযুদ্ধ, পাকিস্তান এত বড় একটা কাণ্ড ঘটে গেল, কারো মুখে কোনো রা টু শব্দটি হবে না, খালি শুনবেন কিন্তু ভারত এটা করেছে, ভারত এটা করেছে। সকলের সাথে আমাদের একরকম সম্পর্ক রেখে আমাদের কথা বলতে হবে, এবং সেই জায়গায় আমাদের যার যার কাজটি তাকে তাকে করতে হবে। সামনে আপনি নির্বাচন করবেন, সেটি বাদ দিয়ে সারাক্ষণ ভারত ভারত বলে আমরা কি ভারতকে উঠিয়ে দিতে চাচ্ছি নাকি বিশ্বের মানচিত্র থেকে? কি চাচ্ছি আমরা? আমরা আমাদের কাজটি বাদ দিয়ে কেন আমরা ভারতের মানচিত্রের পেছনে লাগিয়েছি? আমরা 7 সিস্টার উঠিয়ে দেব, আমরা কি সব বলছি, আমরা জানি 7 সিস্টার কোথায় এবং কিভাবে আমরা সেটাকে উঠাবো। আমরা এগুলা বিভিন্ন রকমের আপনাকে কিন্তু এখন ভারতের দালাল বলবে। বলুক, আমাদেরকে যখন আমরা বলেছি আওয়ামী লীগের সময়ে যে আওয়ামী লীগের একক নির্বাচন করা ঠিক হচ্ছে না, বিএনপি এবং জামাতের নির্বাচন, তখন আমাদের বিএনপি জামাত ট্যাগ দেওয়া হয়েছে। এখন যখন এই সমস্ত কথা বলবো, আমরা চাই আমাদের যেই যার যার কাজটি সে করুক। আপনার এই আলু পোড়া থেকে আমরা বেরিয়ে আসি, আগুন লাগলে আমরা যে যার আলু নিয়ে বেরিয়ে। গণমাধ্যমের উপর হামলা নিয়ে একটু কথা বলি, বা ছায়ানট বা উদীচী বা আমাদের যত সংস্কৃতির কথা বলি। আজকে নাহিদ ইসলাম বলেছেন হামলার সঙ্গে সরকারের একটা সংশ্লিষ্টতা রয়েছে। নাহিদ ইসলাম কিছুদিন আগে সরকারে ছিলেন। হ্যাঁ, অবশ্যই, এবং এইটাই তো খুব ইতিবাচক যে তারা সত্য কথাগুলো বলছে, দেরিতে হলেও বলছে। এবং আমরা কিন্তু শুরু থেকে আমরা বলছি যে এখানে ডানপন্থাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ডানপন্থাকে প্রশ্রয় না দিলে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো এভাবে ভাঙা হয় না, মাজার ভাঙা হয় না, 32 নম্বর ভাঙা হয় না। এই যে ডানপন্থাগুলো প্রশ্রয়, আমরা বিসিএস পরীক্ষায় দেখলাম মুক্তিযুদ্ধকে বলা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ। এই প্রতিরোধ যুদ্ধকে আচমকা চলে আসলো। আপনি 80 দশকের যে কথা বললাম, এরশাদের আমলে কিন্তু তখন গণমাধ্যমে পাকিস্তান শব্দটি লেখা হতো না, তখন বলা হতো হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধ কিন্তু তখন লেখা যেত। এখন সেই মুক্তিযুদ্ধ প্রতিরোধ যুদ্ধ হয়ে গেছে। এই অধিকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে কে দিয়েছে? তাদেরকে এই ম্যান্ডেট আছে মুক্তিযুদ্ধের নাম পাল্টে দেওয়া? এই যে সংস্কার আমরা প্রস্তাব আলোচনা শুনলাম, 30টি দলের সাথে মিলে সরকার আমাদের 72-এর সংবিধানের 4টি স্তম্ভের মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ছুঁড়ে ফেলে দিল। এই ম্যান্ডেট কে দিয়েছে? ভারত থেকে তো আমাদেরকে আলাদা করেছে এই ধর্মনিরপেক্ষতা, পাকিস্তান থেকে আলাদা করেছে ভারত হিন্দু রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদেরকে কে এই আমাদের নিজস্ব যেই আমাদের আত্মপরিচয় ধ্বংস করে দিচ্ছে? কারা? এবং এই সব কিছুর মধ্যে এই যারা নির্বাচন বিরোধী, যারা এই অনিষ্টকারী এবং তালবাহানা করে ক্ষমতায় থেকে যেতে চায়, কারণ নির্বাচন করে ক্ষমতায় আসা একরকম, আর তালবাহানা করে ক্ষমতার অংশীদারি হওয়া কিন্তু খুব আমাদের ব্যাপার। আমরা মশিউর রহমানের কাছে শুনবো। আমরা ভারত নিয়ে যত কথা শুনি, বা 24 তো আসলে আপনাদের হাতে ধরে এসেছে, মুক্তিযুদ্ধটাকে বাঁচিয়ে রাখার জন্য, বা এই যে মুক্তিযুদ্ধটাকে ঢেকে ফেলার চেষ্টা করা হচ্ছে, 71কে বারবার 24-এর সাথে দাঁড় করাচ্ছে, এই ব্যাপারে আসলে এনসিপি কি স্ট্যান্ড নিচ্ছে? দেখুন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের পরিচয়, জাতি হিসেবে, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে। বাঙালির প্রথম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সেই রাষ্ট্রে আমরা রাষ্ট্র গঠনের পরে আমরা যে লড়াইগুলো করেছি, এটা আমাদের ইন্টারনাল লড়াই। 24 কখনোই 71-এর পরিপূরক না, পরিপন্থী না, পরিপূরক। অর্থাৎ 24 71-এর পরবর্তী সময়ে যেই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশকে আমরা দেখেছি শেখ মুজিব ক্ষমতা আসার পরে সেই বাংলাদেশ নির্মাণ করেনি, বা শেখ হাসিনা বলেন বা অন্য রাজনৈতিক দলগুলো বলেন, অর্থাৎ গত 47 বছর বা 54 বছরে আমরা দেখেছি 71-এর যে প্রকৃত চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা কথার যদি আপনি ডিপনেস দেখেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। যদি সমাজে সাম্য থাকে, মানবিক মর্যাদা থাকে, ন্যায় বিচার থাকে, তখন কিন্তু আপনি এই যা কিছু দেখেন এগুলো একটাও থাকবে না। ভাই এতক্ষণ যেটা বললেন, মপতন্ত্র বলেন, এই হামলা, হানাহানি, মারামারি, ডেমোক্রেসির বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদতন্ত্র, এটা প্রতিষ্ঠার জন্য তো জুলাইতে মানুষ রক্ত দিয়েছে। প্রত্যেকটা মানুষের চোখে একটা স্বপ্নের বাংলাদেশ ছিল। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে যাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে বসিয়েছি, বা যারা উপদেষ্টা পরিষদে বসেছেন, এরা আসলে 24-কে কতটা ধারণ করে, এটা নিয়ে আমাদের প্রশ্ন। সেখানে তো আপনাদের লোকও ছিল, অনেকেই ছিল। বিষয়টা হচ্ছে তারা তো সংখ্যা আসলে খুবই কম ছিল। আমাদের বলতে নাহিদ ইসলাম ছিলেন এবং তিনি পরবর্তীতে পদত্যাগ করতেন, বেশি দিন ছিলেন না, তিনি পদত্যাগ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, 71-এর যে স্বপ্নের বাংলাদেশ, সেটাই আমরা বিনির্মাণ করতে চেয়েছি 24 পরবর্তী বাংলাদেশে। কিন্তু যারা এটাকে মুখোমুখি দাঁড় করিয়েছে, তারা বাংলাদেশটাকে আসলে কোন পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় এটা আমরা জানি না। আপনি দেখবেন 71 নিয়েও এখন নতুন নতুন বয়ান শুনতে হচ্ছে আমাদেরকে, যে 71 সালের যুদ্ধে ঠিক ছিল না ভুল ছিল, কিভাবে কি হয়েছে, অনেক বয়ান আমাদেরকে শোনা হচ্ছে, আমরা শুনছি। এখন আমাদের জায়গাটা হলো যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবে, অর্থাৎ কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপরে। এই ব্যাপারে একটু আসি। আজকে মাহফুজ আনাম বলেছেন মত প্রকাশ তো দূর, এখন বেঁচে থাকাটাই আসলে দায় হয়ে পড়েছে।
না দেখুন, এই বাংলাদেশে আমরা একসময় বলতাম যে আমরা বাঁচার স্বাধীনতা, মানে আমরা শান্তিতে সুখে বাঁচতে চাই, বাঁচার অধিকার চাই। এখন বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা এখন বলতে পারি যে আমরা নিরাপদে মৃত্যুর অধিকার চাই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নিরাপদে, যে আপনি মিডিয়া কর্মী, ভাই মিডিয়া কর্মী, আমি রাজনীতি করি, তো এই যে এখানে আছি আমরা, যে এখান থেকে নিরাপদে বাসায় যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? একটা বলতে পারেন যেটা তো আমাদের সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্রের ফেইলিওর। মানে আপনি ধরেন, আপনি আওয়ামী লীগকে বলতে পারেন, বিএনপি আছে, জামাত আছে, সরকার আছে, এনসিপি আছে, অনেকগুলো পক্ষ আছে, বাট আলটিমেটলি তো আমাদের রাষ্ট্রের ফেইলিওর যে আমরা আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারছি না। সেই জন্য কি নির্বাচনটা হওয়া জরুরি নয়? আমি আসছি আপনার প্রশ্নে। দেখেন, আজকে রাষ্ট্র, মানে সরকার বলছে যে তারা হচ্ছে কিছু কিছু লোককে গানম্যান দিবে। আচ্ছা, রাষ্ট্র কিসের বেসিসে, কিসের ভিত্তিতে ফিক্স করলো যে এই 10 থেকে 15 জন যে রাজনীতিবিদ তাদেরকে গানম্যান দিবে আর পুরো রাষ্ট্র নিরাপদ হয়ে যাবে, বা এরাই গুরুত্বপূর্ণ, অন্যরা কেউ গুরুত্বপূর্ণ না? যদি ওসমান হাদি, আমি তো বলতে পারি, যদি ওসমান হাদি শহীদ না হতেন, মারা না যেতেন, এই যে গানম্যানের ব্যবস্থা, এই গানম্যানের লিস্টে ওসমান হাদির নাম থাকতো না। আমি নিজে আওয়ামী লীগের আমলে 2 থেকে 3 বার জেল খাটছি, বহুবার জেল খাটছি। নিজের বাচ্চা, প্রথম বাচ্চা পর্যন্ত মারা গেছে এই হাসিনার আমলে জেল খাটতে গিয়ে। আমি তো গানম্যান পাই নাই। গানম্যান পাইছে কারা? আপনি দেখবেন, হ্যাঁ, যারা রাজপথে নাই, লড়াইতে নাই, সঙ্গে তারা গানম্যান পাইছে। আপনাকে গানম্যান দিবে কেন? আপনি নির্বাচন করছেন? আমি সেটাই বলছি আপনাকে, আমরা গানম্যান চাই না। নির্বাচন করছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নির্বাচন করছেন, তিনি গানম্যান প্রত্যাখ্যান করেছেন। ডাকসুর বর্তমান ভিপি যিনি, সাদিক কায়ুম, হি ইজ মাই ফ্রেন্ড, আমরা গণরূপের বন্ধু ছিলাম, সে গানম্যান প্রত্যাখ্যান করেছে। বিষয়টা হলো, রাষ্ট্রের কাজ না ব্যক্তিকে ধরে ধরে গুরুত্বপূর্ণ ব্যক্তি গানম্যান দেওয়া। রাষ্ট্রের কাজ হচ্ছে 16 কোটি মানুষের জীবনকে নিরাপদ করা, নিরাপত্তা দেওয়া। আর নির্বাচনের যে প্রশ্নটি আসছেন, আমরা চাই অবশ্যই যে সরকার যে নির্দিষ্ট ডেট ঘোষণা করেছে সেই ডেটে নির্বাচন হওয়া উচিত। যদি নির্বাচন হয় এবং যেই দল ডেমোক্রেটিক ওয়েতে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ক্ষমতায় আসবে, তারা অবশ্যই বাংলাদেশের এই যে বর্তমান যে কন্ডিশন, যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, তারা সেটা ঠিক করবে। এবং আচ্ছা মশিউর রহমান, এখন আপনাদের জাতীয় পার্টি সম্পর্কে মতামতটা কি? তারা কি নির্বাচনে যাবে? দেখুন, জাতীয় পার্টির বিষয়ে আমাদের একটাই অবজারভেশন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা দোসর ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বিশেষ করে 24-এর ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি তো দেখবেন যে গানম্যানের, সেটিকে আপনারা সিদ্ধান্ত নেবেন তারা পারবে কি পারবে না? এখন আমাদের বিষয়টা হলো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের জায়গা থেকে রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি। দাবি আপনিও একজন নাগরিক দাবি জানাতে পারেন। আমরা দাবি জানিয়েছি। আপনাকে একটা মজার ঘটনা বলি। এই যে আপনার 24-এর ডামি নির্বাচনের এমপি ক্যান্ডিডেট ছিল, হাসিনার আমলের মন্ত্রী ছিল আনোয়ার হোসেন মঞ্জু, নিক্সন চৌধুরীর হচ্ছে আপনার শ্বশুর, অর্থাৎ শেখ হাসিনার সম্পর্কে বেআই হয় সেই ভদ্রলোক আনোয়ার হোসেন মঞ্জু, তিনি গানম্যান পাচ্ছেন। তো তাহলে আপনি বুঝেন যে এই সরকার কাদেরকে গানম্যান দিয়ে কাদের জীবনের নিরাপত্তা দিতে চাচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। অবশ্যই নির্বাচন হওয়া উচিত এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে জনগণ যাতে ভোট দিতে পারে। মঞ্জুর গানম্যান তো আগে থেকে ছিল, নতুন করে পাচ্ছেন না, নতুন করে পাচ্ছেন তিনি, নতুন করে পাচ্ছেন বলে আজকে আমরা মাহবুব আজিজের কাছে আবারও শুনি। এখন কথাটা এমন হয়েছে গানম্যানের ব্যাপারটা যে পায়ে কাটা ফুটলে পাটাই কেটে ফেলে দাও, কাটাটা তুইল না। তো এখন আসলে এই অবস্থাটা, তারা সিদ্ধান্তটা কেমনে নিচ্ছে যে কাকে কাকে দিচ্ছে, বা গানম্যান দিলেই কি নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়? জি, এই আমার তরুণ বন্ধু যে কথাটি বলেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কিভাবে বাছাই করা হচ্ছে যে গানম্যান কারা পাবেন অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি কিভাবে বাছাই করা হচ্ছে। এই প্রশ্ন আমাদের আসলেই, বিএনপি, জামাত ও এনসিপিকে কিভাবে বাছাই করা হলো? এনসিপি কদিনের রাজনৈতিক দল? এতগুলো দলের মধ্যে আপনি যখন প্রধান উপদেষ্টা বসেন, কোন ভিত্তিতে এনসিপি সেখানে এত গুরুত্ব পায়? আসলেই এক দেশদর্শী সরকার এটি, এবং তারা যখন যাকে ইচ্ছা তখন তাকে গুরুত্ব দিয়ে বসছেন। এখন যেভাবে ব্যক্তিদেরকে গানম্যান দিচ্ছেন, সেইভাবেই এনসিপিকেও তারা জামাত এবং বিএনপির পাশাপাশি একটা 50 বছরের দলের সাথে তারা বসিয়ে দিয়েছেন। এখন আপনি দেখুন যে সরকার প্রায় বলে না যে জোর করে একটা কিছুকে চাপিয়ে দেবেন, তারা জোর করে এনসিপিকে গুরুত্বপূর্ণ করে তুলবার চেষ্টা করছেন। তারা জোর করে মনে করছেন যে না, আমরা এই কয়জনকে গানম্যান দিব। তার চেয়ে আরও বেশি ইতিবাচক হতো যদি আপনি পুরো শৃঙ্খলা ব্যবস্থাটিকে একদম ঢেলে সাজানোর চেষ্টা করতেন, যে আপনি আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা একটা ন্যূনতম সভ্যতার পাঠ। এই পাঠটুকু যদি সরকার মনোযোগ দিতেন তাহলেই কিন্তু এত বিশৃঙ্খলা জন্য একটা ফ্লোর তৈরি করে দিচ্ছে, এটাও তো খুবই ভালো কথা। তরুণ তো বিএনপিতেও আছে,
তরুণ কি খালি এনসিপিতে থাকবে নাকি? এই যে গণ অভ্যুত্থান, এখানে বিএনপি অংশগ্রহণ করে নাই? এনসিপি বছরের আন্দোলন করেছে? আপনার গত এক যুগে বিএনপির 50 লক্ষ নেতাকর্মীর নামে মামলা ছিল, তাদের 12 বছর কেটেছে খালি এই আদালতের বারান্দায় হাঁটাহাঁটি করতে। এই মির্জা ফখরুল সাহেব কবার জেলে গেছেন? কাজে এগুলো বিএনপির লোকেরা বলবে, এগুলো আমার বলবার কিছু নাই। সকল দলে তরুণরা থাকবেন এবং এই এনসিপির এই তরুণরা অবশ্যই আমাদের সন্তান। তবে আপনি সেইভাবে আমরা তো বলতে গেলে তাদেরকে আসলে যেভাবে জামায়াত, বিএনপি এবং এনসিপি কে ডাকা হচ্ছে সবকিছুতে, নির্বাচন কমিশন ডাকছে বা উপদেষ্টা বলছে, সেখানে তো অন্যান্য দলগুলোর কোনো পাত্তাই আমরা দেখতে পাচ্ছি না। সেটাই কেন তো, হচ্ছে? এই যেভাবে আমরা এই 40 জন ছাড়া অন্যদেরকে পাল্টা দেখতে পাচ্ছি না গানম্যানের ক্ষেত্রে। কারণ এই যে বাছাই করতে গিয়ে আপনি যখন বাছাই করবেন তখনই তো সমস্যাটা। আপনি এক চোখে দেখতে হবে। আমি বলছি না যে এনসিপি কে নেওয়া যাবে না, অবশ্যই এনসিপি কে নিতে হবে, কিন্তু বাম দলগুলোকে কিভাবে আপনি বাদ দিচ্ছেন? আমাদের যে অসাম্প্রদায়িক রাজনীতি, এই চর্চাই তো বাম দলের হাতে। আপনি 60 দশকের বিকাশ, যে মুক্তিযুদ্ধের যে আপনার পাটাতন তৈরি করেছে কারা, তাদেরকে কি আমরা দেখলাম এবার কোনো আলোচনায়? আপনি যখন বামরা 30শে জুলাই উঠে গেল, সিপিবি সহ প্রধান 4টি বাম দল, তারা বলল যে সংবিধানের 4টি স্তম্ভ বাদ দিলে আমরা আলোচনায় থাকবো না। সরকার কিন্তু তাদেরকে আর ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিলেন না। এনসিপি যদি বলতো আমরা থাকবো না, তাদেরকে কিন্তু উদ্যোগ নিতেন, বিএনপিকে উদ্যোগ নিতেন, জামাতকে উদ্যোগ নিতেন। বাম দলের প্রতি বিমাতা সুলভ আচরণ কেন? প্রগতিশীলদের ব্যাপারে সরকারের এত বিতরাগ কেন? সংস্কৃতির কুঠারাঘাতে, সংস্কৃতির মর্মমূলে আজকে ছায়ানটকে ভেঙে দেওয়া হচ্ছে, উদীচীকে ভেঙে দেওয়া হচ্ছে। দেশের নানা প্রান্তে সঙ্গীত বন্ধ, কনসার্ট বন্ধ, আলোচনা অনুষ্ঠান বন্ধ, সমস্ত আপনি কিছু দেখুন যে বিভিন্ন ধরনের যেই উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো যখন সমাবর্তন করছেন, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের এই যে অসাম্প্রদায়িক রূপ, সঙ্গীত বাজনা, আমাদের শিশুরা গান গাইবে না? এই দৃশ্য আমাদের চোখে দেখতে হবে। আপনার সঙ্গীতের শিক্ষকদের পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সরকার উগ্রবাদীদের এক ধরনের পক্ষাবলম্বন করেছেন। এটা তো আর অস্পষ্ট নয়। আমাদের যতগুলো ইতিবাচক সাংস্কৃতিক ঐতিহ্য, সরকার সেইগুলোর ব্যাপারে উদাসীন। তবে এই যে এই মবগুলোর পরে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যে আসলে এইবার মুক্তি এই প্রথম আলো আলোতে এবং arrest ডেইলি করেছে। স্টারের ক্ষেত্রে কিছুটা আমরা দেখছি, কিন্তু যখন জিয়াফত হলো, যখন গরু জবাই হলো, তখন যদি সরকার তৎপর হতো, তখন থেকে কতগুলো লোক বিদেশে বসে অনলাইনে আপনার হুঙ্কার দেবে আর সরকার কাঁপাকাঁপি শুরু করবে। এটা হয় বাংলাদেশের প্রিয় সরকার এত দর্শক, আমরা দুর্বল। কিন্তু আপনাদের সাথে আছি চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে, চ্যানেলের ইউটিউব, ফেসবুক সহ সব জায়গায় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনি দেখুন যে কতগুলো ইউটিউবার তারা দেশের, তারা একটা নিরাপদ দূরত্বে থেকে আমাদের দেশের তরুণদেরকে বিভ্রান্ত করছে বিভিন্নভাবে। এই যে ভারত বিরোধী এই জুজু, এটা তো শুরুই করেছে এই ইউটিউবাররা। আপনি তারা তাদের নিরাপত্তা একদম নিশ্চিত করে আমাদের তরুণদেরকে বিপদগামী করছে। আমাদের এখানে শিক্ষা কার্যক্রম দরকার, আমাদের ব্যবসা বাণিজ্য দরকার, আমাদের এখানকার কর্মসংস্থানের দরকার। আমরা প্রতিবেশীদের সঙ্গে, আমরা বিদেশি সমস্ত দেশের সঙ্গে, আমাদের পৃথিবীর বহির্বিশ্বে আমাদের চোখটা কি হয়ে যাচ্ছে, আমাদের মুখটা কোন জায়গায় যাচ্ছে। আমরা একটা ভাঙচুরকারী জাতিতে পরিণত হচ্ছি। আপনি দেখবেন ভিডিওতে খালি দেখলেই একদল লোক খালি ভাঙছে। আপনি কোন দেশে আছে যে ধর্ম অবমাননা করেছে এই অভিযোগ তুলে একজন মানুষকে পিটিয়ে মেরে আপনি গাছে ঝুলে পুড়িয়ে দেবেন? এটা কি আমরা আদিম যুগে পৌঁছে গেলাম? আপনি দেখুন এই দীপুচন্দ্র দাস, তার বাড়ির রান্নাঘরের ছবি আজকে আমি দেখলাম, তার বিধবা মা দেখলাম, স্ত্রীর ছবি দেখলাম। এগুলো কি? আমরা অবশ্যই প্রতিটা মৃত্যু আমাদের কাছে একই সমান মর্যাদা। এর জন্যই কিন্তু হয়তো দিল্লির বিক্ষোভটা হয়েছে এবং ভিসা বন্ধের যে দিল্লির কার্যক্রমটা বিক্ষোভ আমরা নিয়ে তো দেখতে আমরা খুব বেশি আমাদের কেন চিন্তিত হতে হবে? দিল্লিতে হোক না হোক আমরা কেন ক্ষুব্ধ নই? আমরা অবশ্যই ক্ষুব্ধ। আমরা দীপু হত্যা থেকে, আমরা ওসমান হাদির হত্যায় যে পরিমাণ ক্ষুব্ধ, একই রকম ক্ষুব্ধ দীপু হত্যায়। এই যে আমি এদিন ওটি বলছিলাম, আসলে এই যে শোক প্রকাশের আমাদের যে ভাষা, এটা কি নির্বাচিত বা শর্ত সাপেক্ষ? তাই তো দেখা যাচ্ছে। আপনি যখন আমার পক্ষে থাকবে তখন সেটা শহীদ, আর যখন আমার পক্ষে নয়। আমরা তো প্রত্যেকটা মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, এবং এই তরুণ প্রাণগুলো, ওসমান হাদির মতো একজন তরুণ প্রাণবন্ত মানুষ, মাত্র 30-32 বছর বয়স, তার কি এখন এইভাবে অপঘাতে, এইভাবে তার মগজ উড়িয়ে দেওয়া, এটা রাষ্ট্র এটা কোন দিকে যাচ্ছে? এবং রাষ্ট্র যখন তার নাগরিকদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আপনার দীপু এটা কি রকম হত্যা বলুন? পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে, আপনার কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে। আপনার এই যে ঘটনাগুলো, আপনার মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে, যেইভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা জানতে পারছি বিভিন্ন জায়গায়, এখানে ভারত কি করলো, পাকিস্তান কি করলো সেটা বিষয় নয়, আমরাই তো যথেষ্ট।
এই দেশের মানুষ যথেষ্ট এই দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মশিউর রহমান, আপনি বলছিলেন যে গানম্যানের কথা, যে কিভাবে আসলে সেটি নির্বাচন করা হয়, কাকে দেওয়া হবে, এইভাবে যে মৃত্যুর কথায় যখন আমরা আসি, মৃত্যুটা আসলে কিভাবে নির্বাচন করা হয়, কার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করব, কারটা করব না? দেখুন, আমরা শুরুতেই আসলে দীপু দাসের যে ঘটনাটা যেদিন ঘটে, সম্ভবত সেদিন ওসমান হাদিকে যেদিন শুট করা হয় সেদিনই দীপু দাসের ঘটনাটা ঘটে। এবং যখন সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম, মানে আমি না, ওসমান হাদির পরে না, একই দিনই 12 তারিখে না না, একই দিনে না, একই দিনে ভিডিওটা না। দেখো, 12 তারিখে ঘটেছে। ভিডিওটা আমি ওইদিন দেখেছি আর কি, মানে ওইদিন সন্ধ্যার সময় আমি দেখেছি, যখন দীপুর ঘটনা বৃহস্পতিবার, মানে যখন আমি ভিডিওটা আমার সামনে আসে, মানে আমি মানে 2-3 বার দেখার চেষ্টা করছিলাম যে কি ঘটছে, মানে আগুন দিয়ে একটা মানুষকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এবং মানুষ মানে কত বড় সহিংস হলে মানুষের মধ্যে মানবিকতার মানে সর্বনিম্ন লেভেল, যেটা একটা পশু হতে পারে না, একটা পশুকেও তো আসলে যখন আমরা দেখি একটা পশুকে যখন অমানবিকভাবে হত্যা করে আমাদের কলিজা কেঁপে উঠছে, সেখানে একটা মানুষকে মেরে উলঙ্গ করে তাকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থা নিয়েছে, রাষ্ট্র অ্যারেস্ট করেছে, কয়েকজনকে গ্রেফতার করেছে, কিন্তু রাষ্ট্র কি আসলে সেই জায়গায় আসলে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে? ইভেন আপনি দেখুন প্রথম আলো ডেইলি স্টার যে ঘটনাটা, যখন এই ঘটনাগুলো ঘটে, যখন আমরা দেখছি যে ফেসবুকে ইউটিউবে একজন প্রবাসী, রাজনৈতিক দলগুলো কি সেই পরিচয় দিচ্ছে? রাজনৈতিক দলকে তো আমরা দেখেছি যে শহীদ হাদির জানাজাতে আমরা সবাই গিয়েছি, সবাই অংশগ্রহণ করেছি, সবাই শোক প্রকাশ করেছি, কিন্তু দীপচন্দ্র দাসের মৃত্যু নিয়ে কয়জন কথা বলেছে? দেখুন রাজনৈতিক দলগুলো নিয়ে আসলে আমরা খুব বেশি হতাশ। আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যাদেরকে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি বলি, তারাই এখন সব থেকে বেশি বিভক্ত। আমি আজকে সকালবেলা একটা বক্তব্য দেখলাম, বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছেন যে যদি কেউ ধানের শীষে ভোট না দেয় তাহলে নির্বাচনের পরে সে আর ওই এলাকায় থাকতে পারবে না। সেটা তো আমরা জামায়াত থেকেও শুনি যে জামাত বেহেশতে থেকে যেতে পারবে না। সেম হিয়ার। হ্যাঁ, তো আমরা দেখেছি বা আওয়ামী লীগ আমলে এক যুবদলের এক নেত্রী সম্ভবত, তিনি হচ্ছে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকে সুবর্ণচরে 4 সন্তানের জননী তাকে কিভাবে ধর্ষণ করে পরবর্তীতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। সেম কালচার আমরা এখনো দেখছি। রাজনৈতিক দলগুলোর আসলে এখন তো নির্বাচনের সময়, তো তারা এখন আসলে পপুলিজমের যে জায়গাটা, তারা এখন পপুলিজমের চর্চা করছে, চিন্তা করছে দীপু দাসকে নিয়ে কথা বললে হয়তো ভোট কমতে পারে, ওসমান হাদিকে নিয়ে কথা বললে ভোট বাড়তে পারে। তো এই যে ভোটের খেলায় আমাদের মানবাধিকার কি একদম নাই হয়ে যাচ্ছে না? আজকে প্রথম আলো ডেইলি স্টার কি নিয়ে কথা বলছে, দেখেন রাষ্ট্র কি করছে। আজকে বাংলা এডিশন নামের একটা যেটা সম্ভবত ইলিয়াস চালাতো, সেই বাংলা এডিশনের প্রকাশনা আজকে বন্ধ করে দিয়েছে, তাদের যে লাইসেন্স সেটা বাতিল করে দিয়েছে। একদিকে হচ্ছে একটা মিডিয়ায় হামলা করেছে, আমরা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি, অন্যদিকে রাষ্ট্র আরেকটা মিডিয়ার লাইসেন্স বন্ধ করে দিয়েছে। তো উচিত ছিল এইটাকে যথেষ্ট শাস্তির আওতায় নিয়ে আসা, অন্য একটা বন্ধ করা তো দরকার ছিল না। আবার আপনি দেখবেন রাষ্ট্র এখানে যেভাবে আমাদের আসলে এই যে ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, প্রথম আলো ডেইলি স্টার যে ঘটনাগুলো ঘটলো, সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, রাষ্ট্র কি আসলে সরকারের হাতে আছে, সরকারের কন্ট্রোলে আছে? এবং রাজনৈতিক দলগুলো যারা আসলে এখন মানে তারা কি আসলে প্রত্যেকে নিরাপদ ফিল করে কিনা? আমরা আসলে কি করবো? আমরা কি বসে বসে শুধু রাষ্ট্রকে দোষ দিতে থাকবো? না, এখন আমাদের জায়গা থেকে দেখুন, আমি মিডিয়াতে আসছি, কথা বলছি, প্রতিবাদ করছি, লেখালেখি করছি, বলাবলি করছি, এর বাহিরে আপনি কি আচ্ছা, করবেন? মাহবুব আজিজ যেটি বলছিলেন যে এখন ডানপন্থার উত্থানটা এমন ভাবে হয়েছে যে বামপন্থারা সাইড হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আসলে এনসিপির মতামত কি? দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, এখানকার মেজরিটি অফ পিপল হচ্ছে মুসলিম। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি ধরেন মুসলমান এক জিনিস আর উগ্রপন্থা এক জিনিস। আপনি ধরেন এখানকার অধিকাংশ মানুষ কিন্তু আসলে ওইভাবে বলতে পারেন যে মোটা দাগে শিক্ষিত না, মানে শিক্ষিত বলতে আসলে যেটা বাংলাদেশে মিন করে যে ধরেন কোনো রকম একটা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে বা কোনো একটা কলেজের আন্ডারে অনার্স মাস্টার্স পাস করলেই মানুষ মনে করে শিক্ষিত লোক। আসলে তার যে আত্মনির্ভরশীলতা, সেলফ কনফিডেন্ট কতটুকু আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সে অন্যের একজনের মানে বক্তব্যের প্রভাবিত হয়ে ইমোশনালি সে কোনো একটা ব্যাড ডিসিশন নিচ্ছে কিনা। এবং আমাদের ধর্মটা যদি এত সেনসিটিভ জায়গায় চলে যায় যে সেটাকে যারা ব্যবহার করে অন্য কিছু করছে, আমরা যদি সেই ব্যাপারেও কিছু না বলতে পারি, এর থেকে আসলে রিকভারি কেমনে পাবো? ধর্মের জায়গাটা দেখুন, ইসলাম কি বলে? আমি ইসলামের একটা বিষয় আপনাকে বলি। ইসলামের হাদিসে সরাসরি বলা আছে, যদি কোনো মানে যখন দুইটা পক্ষ মানে ইসলাম মানে মুসলিম এবং অন্য ধর্মের কোনো লোক যদি যুদ্ধে লিপ্ত হয় এবং সেই যুদ্ধক্ষেত্রে যদি অন্য ধর্মের কোনো পুরোহিত বা সাধু তিনি তার যুদ্ধে লিপ্ত না হয়ে তিনি তার ধর্মচর্চায় লিপ্ত থাকেন বা তিনি তার উপাসনায় লিপ্ত থাকেন, তাহলে তার উপরে আক্রমণ করা যাবে না। এটা হচ্ছে ইসলামের কথা। এখন যদি কেউ ইসলামের অপব্যাখ্যা করে, অপব্যবহার করে যে অমুককে মারা যাবে, এটা করা যাবে, ওটা করা যাবে, এটা ইসলামের দায়িত্ব না, এটা তো ইসলামের দায় না। এটা হচ্ছে আমরা ইসলামকে অপব্যবহার করছি, অপব্যাখ্যা করছি।
তো এটা দেখুন আবার এই যে একই ঘটনা দেখেন ওই যে এখন অস্ট্রেলিয়াতে আমি বলি অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন সেটা বোঝানোর চেষ্টা করছে না জনগণকে যে এখানে আপনার ধর্মকে ব্যবহার করে শুধু আপনাকেও ব্যবহার করা হচ্ছে, আমি এটা আসল ধর্ম একটা নয়। সিম্পল উদাহরণ দিই। অস্ট্রেলিয়ার যে সিডনিতে যে আবে যে বীজ, সেই বীজে যে কিছুদিন আগে একদম ইহুদি সম্প্রদায়ের একটা ইসের উপরে যেই ঘটলো, বন্দুকধারী হামলা ঘটলো, সেখানে 10 থেকে 12 জন মানুষ মারা গেল। সেখানে সেই বন্দুকধারীর উপরে ঝাঁপিয়ে পড়লেন তিনি একজন মুসলিম, আবার যে বন্দুকধারী হামলা করেছে তিনিও মুসলিম। এখন মুসলিম তো দুই ধরনের, কেউ হচ্ছে ধর্মের প্রকৃত শিক্ষা যার কাছে আছে তিনি এই ধরনের ঘটনা ঘটাবে না, যার কাছে ধর্মের অপব্যাখ্যা আছে তারা এটা ঘটাবে। আর রাজনৈতিক দলগুলো কি করছে দেখুন, রাজনৈতিক দলের বিষয়টা যদি আপনি বলেন, সেক্ষেত্রে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সব থেকে বড় দল তো বিএনপি এবং জামাত, তাদের দায়িত্ব সব থেকে বেশি। তো তারা তো আসলে এখন এমনভাবে একটা পলিসি নিয়েছে, প্রত্যেকে শুধু মানে ভোট ব্যাংক কিভাবে বাড়াবে সেই চিন্তা করছে, রাষ্ট্র কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, দায়িত্ব নিয়ে কথা বলবে, সেটা তো তারা করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে রাজনৈতিক দলগুলোর যেমন ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা আছে, আর আমরা যারা অভ্যুত্থান করেছি, জুলাই বিপ্লব করেছি, বাংলার সাধারণ মানুষ অধিকাংশ যাতে এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদেরও দায় আছে। আমরা তো আসলে অনেক অভ্যুত্থানের পর ঘরে ফিরে গেছি, আমাদের রাজনৈতিক দলগুলোকে সুযোগ দিয়েছি যে আপনারা আপনাদের মতো করে মশিউর করেন। রহমান, আমরা মাহবুব আজিজ থেকে একটু শুনি। এই যে আমরা এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে দোষারোপ করি, আবার রাজনৈতিক দল মিলে সরকারকে দোষারোপ করে, দোষারোপের খেলা শেষ হয়ে আমরা সুস্থ হব কবে, কিভাবে হব? যখন আমরা যুক্তিসঙ্গত আচরণ করব। আপনি দেখুন, বন্ধু বললেন যে বাংলা এডিশন বন্ধের কথা, সঙ্গত। আনিস আলমগীরের কথাটাও তো সাথে বলতে হবে। আপনি দেখুন যে সরকারের পক্ষ থেকে বলা হয় আপনার মন খুলে সমালোচনা করুন, উনি মন বোধহয় পুরোটা খুলেন নেই, তার আগেই আনিস আলমগীরকে গ্রেফতার করে কিন্তু রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। কাজেই এই যে কণ্ঠরোধ করার, অর্থাৎ সমালোচনাকে সহ্য না করবার যে প্রবণতাটি আমরা দেখি ক্ষমতাবানদের, ক্ষমতাকে প্রশ্ন করাই তো সাংবাদিকের কাজ। প্রশ্ন করলে তাকে গ্রেপ্তার হয়ে যেতে হয়, এটা তো সব আমলেই তো হচ্ছে। আপনি প্রশ্ন করলেই তখন আপনি অমুকের দোষর, আপনি মপতন্ত্রের হাতে আপনাকে তুলে দেওয়া হবে। আপনি দেখুন যে গণ অভ্যুত্থানের যে প্রসঙ্গটি বারবার আসছে, গণ অভ্যুত্থানকে আমরা বেহেশত পাওয়ার জন্য করেছিলাম নাকি গণ অভ্যুত্থান আমরা ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য করেছিলাম? গণ অভ্যুত্থানের যে স্লোগানগুলো, লক্ষ লক্ষ মানুষের মুখে কী কণ্ঠ গান ছিল, তরুণ বন্ধুর নিশ্চয়ই মনে আছে 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টের গানগুলো, ধন ধান্যে পুষ্পে ভরা। তখন তো কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো লিঙ্গ সেখানে প্রাধান্য পায়নি। যেই গণ অভ্যুত্থানটি সম্পন্ন হয়ে গেল, কে নারী, কে পুরুষ, কার কি পোশাক, কে কোন ধর্মের, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা এটা করব। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এটা তো আমরা নতুন জানি না, এটা তো আমরা বরাবরই জানি, এবং জানি বলেই আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার পরেও পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম অসাম্প্রদায়িকতাকে প্রাধান্য দিয়ে। আপনি যে সাম্য ন্যায় বিচারের কথা বলছেন, সেটার মূল হচ্ছে অসাম্প্রদায়িকতা। সেইটাই সাম্যকে নিশ্চিত করবে। খালি আপনি চকলেটের মোড়কের মতো সাম্য বললে হবে না, সেটাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলেই আপনার দেবচন্দ্র দাস গাছে ঝুলবে না। আপনার দেবচন্দ্র দাস তখনই সমান মর্যাদা পাবে যখন রাষ্ট্র ইহজাগতিক হবে। রাষ্ট্র যদি আপনার অলৌকিকতাতে বিশ্বাস করে, রাষ্ট্র যদি বলে যে আমরাই শরিয়া আইন করব, তখনই তো আপনাকে রাষ্ট্র গাছে ঝুলানো এবং হাত কাটার আইনে পরিণত হবে। আপনার এই যে জামাত ইসলাম গত 50 বছর ধরে ইসলামের শাসনতন্ত্রের কথা বলল, এখন তারা ভোটের জন্য নানান কথা বলছে। নারীর কর্মঘণ্টা বলছে 5 ঘন্টা, বলছে নারী ঘরের রানী। তা এই সমস্ত কথাবার্তা যে বলছে, তো তাদেরকে স্পষ্ট করা উচিত না যে তারা জিতলে কি শাসনতন্ত্র কায়েম করবে? তাহলে তারা মুখে একরকম বলছে, আবার তারা বলছে যে জান্নাতের টিকিট দেবে। এই সব কিছু মিলে ডানপন্থার যে বিকাশ। জামায়াতের নির্বাচনী প্রচারণা, এই ব্যাপারে অন্য রাজনৈতিক দলগুলো সাবধান করবে জনগণকে, জনগণ ভোট না দিলেই তো করছে না। জনগণ তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমরা যেই তবে জামায়াত যে শরিয়া ভিত্তিক আইন পরিচালনা করবে বা বাস্তবায়ন করবে সেটা তো আমরা জানি, সেটা জেনেও যদি জনগণ জামায়াতকে আমরা জানি না, কারণ তারা এখনো স্পষ্ট করেনি। তারা ভোট চাচ্ছে, তারা নানান রকম, তারা অন্য ধর্মের লোকজনকে মনোনয়ন দিচ্ছে, তারা সনাতন ধর্মের লোকজনকে দিয়েছে। এবং আপনি দেখুন যে গত 3 মাসে কিন্তু তাদের যে ছাত্র সংগঠন শিবিরের একটা নতুন চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের এক ছাত্র শিক্ষকের পদত্যাগে পদপত্র তৈরি করে নিয়ে শিক্ষকদের অফিসে ঘুরে ফোন করছে, স্যার আপনার কষ্ট করে আর সাইন পদত্যাগপত্র লিখতে হবে না, আমরা লিখে নিয়ে এসে আপনি সাইন করে দেন। কি কাণ্ড! আপনি শিক্ষক ছাত্রের যে একটা স্বাভাবিক সম্পর্ক, এগুলোও আমরা ভুলে যাব। আপনি নির্বাচিত একজন প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, আপনার সীমা কত দূর? আপনি ঠিক করবেন কারা শিক্ষক কারা কর্মচারী, তারা ঠিক করে দেবেন কারা শিক্ষক কারা কর্মচারী, এবং তারা কলার ধরে টেনে নিয়ে আসবেন, তারা বেঁধে রাখবেন। এই ধরনের কথাবার্তা বলছেন, এগুলো আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি।
ডাকসুর ভিপি, রাকসুর ভিপি, জাকসুর নেতা সব একই কথা বলছে। আর ডাকসুর ভিপি তো ছাত্রলীগের ছিলেন, তিনি যখন বেরিয়ে এসে শিবিরের নেতা হয়ে যাচ্ছেন, ছাত্রলীগের দোসর তিনি হন কৌশল না, অবলম্বন তখন করেছিলেন। দোসর হবেন না? তাহলে তখন যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করেছেন তারা যদি বলে আমরা কৌশল অবলম্বন করেছি, তার মানে আপনি দেখেন এক একজনের জন্য এক এক নিয়ম। কাজেই এখন কি রাজনীতি ছাত্র শিবিরের ভেতরে আওয়ামী লীগ লুকিয়ে থাকতে পারে না, বা পারে, ছাত্রলীগ? একই তো অবস্থা হলো। তার মানে নীতি বহির্ভূত রাজনীতির এই হচ্ছে পরিণাম। এখানে তো আপনি যখন যেখানে স্বার্থ পাবেন সেখানে পিঁপড়া যেমন গুড়ের দিকে ছুটে যায় সেভাবে ছুটে যাওয়া হচ্ছে। আপনার ক্ষমতা এবং সম্পদ অর্জনের সবচেয়ে সহজ হাতিয়ার হচ্ছে এই রাজনীতি, এবং এই ক্ষমতাবানদের যে রাজনীতি যে নৈতিকতা এবং জনকল্যাণের যে রাজনীতি, আমরা যেটাকে বলি যে প্রগতিশীল যে ধারার রাজনীতি, সেটা কি আমরা আজকে দেখতে পাই? যেটা আছে তাকে তো সরকার থেকে শুরু করে যারা ক্ষমতাবান তারা ব্রাত্য বলে মনে করেন, তাদেরকে অপ্রয়োজনীয় মনে করেন, তাদেরকে ছায়ানট উদিচি নাম দিয়ে ভেঙে ফেলা হয়। কাজেই আমাদেরকে ফিরে তাকাতে হবে আমাদের শেকড়টা হচ্ছে আমাদের অসাম্প্রদায়িকতা। আমরা এই যে আবহমান যে বাঙালিত্বের যে আমাদের চিরকালীন একটা ধারাবাহিকতা, সেই জায়গায় আমাদের ফিরতে হবে। আমাদের ইতিহাস কিন্তু 2 বছরের, 5 বছরের, 10 বছরের নয়। একটা পরিবারের ইতিহাস থাকে 100 বছর, 150 বছর। আপনার যারা দাদা আছেন, পরদাদা আছেন, হিসাব করলে দেখবেন আপনি 150 বছর বেরিয়ে আছে। তাহলে একটা জাতির ইতিহাস কত দিনের? কাজেই এই 1000 বছরের পরম্পরা, আমাদের সঙ্গীত, আমাদের নৃত্য, আমাদের যে অসাম্প্রদায়িক ঐতিহ্য, এটাই আমাদের মূল। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সকলে মিলে একটা পরিবারের মতো এই দেশে বাস করি। এইখানে এই ডানপন্থার উগ্রবাদ আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত করে দিচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, গণতন্ত্রের পথে আমাদের যাত্রা করতে হবে সকলে মিলে, এবং আমাদেরকে এক টেবিলে বসে শান্তভাবে কথা শোনার মানসিকতা থাকতে হবে। আপনার সাথে আমার মত মিলবে না, আপনি আমাকে দোসর বলে, আপনি আমাকে অমুক বলে, তমুক বলে পুড়িয়ে গাছের ডালে দিয়ে মেরে ফেলতে পারেন না, যেটা দীপুচন্দ্রের ক্ষেত্রে ঘটেছে। ধন্যবাদ মাহবুব আজিজ। মশিউর রহমানের কাছে শুনবো, আমাদের শেকড়কে উপড়ে ফেলার চেষ্টা কি করা হচ্ছে? দেখুন, জুলাই বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ মানে এটা না যে আমি অন্য ধর্মের প্রতি ধর্ম বিদ্বেষ দেখাবো। আমরা প্রত্যেকে তার নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব। ভলতেয়ারের সেই বিখ্যাত উক্তি, আমি তোমার মতের সাথে ভিন্ন মত পোষণ করতেই পারি, তবে তোমার মতের স্বাধীনতার জন্য কিন্তু আপনাদের স্বপ্নের বাংলাদেশ তো আমরা দেখতে পাচ্ছি না। এখন জায়গাটা হচ্ছে স্বপ্নের বাংলাদেশ আপনি দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে। আপনি আমি যদি এখানে বসে আমরা যারা সুবিধাবাদী বলে কোন অর্থে, ধরেন যাদের কথা মানুষ শোনে, বাংলাদেশ সমস্ত কোনায় কোনায় পৌঁছায়, আপনি আমি যদি এখানে বসে হতাশার বাণী শুনাই, তাহলে দেশ আলোর পথে আসবে না। আপনাকে আমাকে এখানে তবে বসে, আপনি জানেন তো সাংবাদিকেরা শুধুমাত্র একটা সুখবর দেওয়ারই চেষ্টা করে, এবং আমাদেরও খুব কষ্ট হয় যখন একটা দুঃসংবাদ নিয়ে কথা বলি বা সংবাদপত্র যখন শুরু করি এইসব নিউজ নিয়ে, কিন্তু নিউজগুলো তো ঘটছে। দেখুন, এটা ঘটছে। আমি যখন এখানে এসেছি, আসার পথে রাস্তায় আসার সময় আমি যখন গাড়ির মধ্যে বসে মোবাইলে স্ক্রল করছিলাম প্রথম আলো পত্রিকা, আমি দেখলাম যে নোয়াখালীর সুবর্ণ না, হাতিয়াতে চর দখলকে কেন্দ্র করে 5 জন নিহত। আজকের ঘটনা, চর দখলকে কেন্দ্র করে 5 জন নিহত। আমরা পৃথিবীর মধ্যে এমন এক অসভ্য এবং বর্বর জাতি, এই মুহূর্তে আমরা যখন পৃথিবী যুদ্ধ করছে, পৃথিবী লড়াই করছে, কে কখন চাঁদে যাবে, কে মঙ্গলে যাবে, কে পৃথিবী জয় করবে, সে কিভাবে মঙ্গলে গিয়ে বসবাস করা যায়, আর আমরা লড়াই করছি কে কিভাবে চর দখল করতে পারে। চর দখলের ঘটনা আসলে অনেক পুরনো, বাংলাদেশের জন্ম থেকে। আমি বলছি যে মানে আমাদের লড়াইটা কোথায়? আমাদের লড়াইটা হচ্ছে আপনার মানে ধর্মীয় ইসের বাইরে গিয়ে আমরা মানে যেখানে আমাদের থাকার কথা সেখানে বসে আমরা এখনো লড়াই করছি। কে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করলো, কে অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করলো, কে কি বললো না বললো। ভাই, ধর্ম নিয়ে কটূক্তি করছে কি, এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব তোমার না, এটা রাষ্ট্র ঠিক করবে। তুমি আমি ঠিক করে দিয়ে, তুমি আমি জাস্টিস দিয়ে, তুমি আমি গিয়ে একজনকে পুড়িয়ে পিটিয়ে মেরে ফেলছি। এরপরে 5 তারিখের পরে আরও অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। তো ইভেন ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো রাষ্ট্রের কাছে কিছু প্রত্যাশা আছে। আমরা তো রাষ্ট্রটাকে একটা সফল রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। আপনি দেখেন, আপনি মুক্তিযুদ্ধের কথা বললেন, আপনি 71-এর মুক্তিযুদ্ধ কি মানে কেন হয়েছিল? আপনি মুক্তিযুদ্ধ যদি দেখেন, আপনি দেখবেন যে 47 পরবর্তী বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য ছিল, রাজনৈতিক বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা হয়েছে। এটাই তো। আপনি আওয়ামী লীগের ন্যারেটিভ বাদ দেন, ভারতের ন্যারেটিভ বাদ দেন, সাধারণ মানুষ কেন যুদ্ধ করছে? সে দেখছে যে তার অর্থনীতিতে আপনার তার যে সুযোগের যে সমতা ছিল না।
এখন সেই জায়গায় দাঁড়িয়ে এই 54 বছরে কি আমরা সুযোগের সমতা নিশ্চিত করতে পারছি? যখন যেই দল ক্ষমতায় আসছে তার দলের যারা সুবিধাভোগী তাদেরকে চাকরি দিচ্ছে। আপনার 5 তারিখের পরে এখন কি হচ্ছে? এখন একদল চাকরি পাচ্ছে, একদল বাদ হয়ে যাচ্ছে। একজন ছেলে যে ধরেন বিশ্ববিদ্যালয়, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি জানি প্র্যাকটিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে যখন হলে থাকতে হয়, হলে থাকতে হলে গত 16 বছরে তাকে বাধ্যতামূলক ছাত্রলীগ করাই লাগতো, মাস্ট। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থেকে পড়াশোনা করতে চান, আপনাকে ছাত্রলীগ করাই এখন কি তাহলে শিবির করতে হবে? না, আমি আপনাকে জাস্ট বিষয়টা মানে ক্লিয়ার করছি যে আপনাকে ছাত্রলীগ করতেই হতো। সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন গ্রামের যে একটা ছেলে যে রিক্সাওয়ালা, শ্রমিক, ভ্যান চালক, দিনমজুরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে, সে বাধ্য হয়ে ছাত্রলীগ করছে। এখন সেই ছেলেকে যখন আপনি 5 তারিখের পরে আমরা দেখলাম যে সেই ছেলেকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ সে এককালে ছাত্রলীগ করছে। এখন হচ্ছে বললাম বাধ্যতামূলক ছাত্রলীগ করাই লাগতো। আবার এখন দেখেন এই যে এখনকার যে পরিস্থিতি, এখন আমরা যদি এখন আবার সেই কালচার নিয়ে আসি যে কেউ যদি শিবির করে, কেউ যদি ছাত্র দল করে, অন্য দল করে, তাহলে তাদেরকে চাকরি দিব, অন্যদেরকে দিব না। এবং ইভেন আমরা তো বড় বড় রাজনৈতিক দল নেতাদের বক্তব্য আমরা শুনেছি, ইভেন বাবর সাহেব পর্যন্ত তিনি বলেছেন, সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন আপনারা কোনোভাবে ভাইবা পর্যন্ত আসেন, বাকিটা আমরা দেখে নিব। তো এই যে একটা বাংলাদেশের রাজনীতি, এই জন্য আচ্ছা মশিউর রহমান, আপনি যে চাকরির কথা আনলেন, আপনি 2018 সালের কোটা আন্দোলনে ছিলেন এবং এখনকার কোটা আন্দোলনে, 24-এর কোটা আন্দোলনের পরে নতুন বাংলাদেশের আমাদের সৃষ্টি। কিন্তু এই কোটার জন্য এত আন্দোলন হলো, কিন্তু এখনো তো চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্নভাবে যারা 24-এ শহীদ হয়েছেন বা 24-এ অংশগ্রহণ করেছেন তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে। দেখুন আমরা একটা ওই সময় যে আন্দোলনটা ছিল কোটা আন্দোলন, আমরা বলেছিলাম 56% কোটা আমরা মানি না, কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, কোটা বাদ দিতে বলি না আমরা। তাহলে এখন যেগুলো চাকরি দেওয়া হচ্ছে সেগুলো যৌক্তিক? না, আমি সেটা বলছি না, আমরা বলছি কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, এটা আমাদের দাবি ছিল। পরবর্তীতে শেখ হাসিনা তার রাগের মাথায় তিনি রাগ করে সংসদে দাঁড়িয়ে কোটাই বাদ করে দিয়েছেন। তো এখনকার যে কোটাগুলো আছে এগুলো আমি যেহেতু এখন আর চাকরি প্রার্থী না, আমি যেহেতু এখন আমার প্রফেশনাল লাইফে আমি ঢুকেছি, আমি হয়তো ওই বিষয়গুলো এত স্টাডিও করি না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি অযৌক্তিক কোনো কোটা থাকে, সরকারের উচিত সেই বিষয় নিয়ে কথা বলা, এবং আমরা তো দেখছি প্রতিনিয়ত এইসব বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে, তো সেই আন্দোলনগুলো যৌক্তিক বিবেচনা। ওকে মশিউর রহমান, ধন্যবাদ দুজনকেই। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন তখন আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আজকের আলোচনায় আমরা যেটি পেলাম, পপুলারিজমের যে রাজনীতি বা শুধুমাত্র ভোট পাওয়ার জন্য যে রাজনীতি, সেই রাজনীতি যেন আমাদের রাজনৈতিক দলগুলো না করে, এবং আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, বা গণমাধ্যমে কোনো হামলা না হোক সেটি আমরা চাই। এই সব কিছু কিন্তু আমরাই আসলে পারি। আমরা যখন বলি যে সরকার আসলে এটি করবে, সরকার আসলে ওইটি করবে, সরকারের উপর যখন আমরা প্রত্যাশা করি, সরকার আসলে কারা? বাংলাদেশের জনগণই তো আসলে সরকার। আমরা যদি সবসময় নিজের জায়গা থেকে সচেষ্ট হই এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখি, সব কিছু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি এবং রাজনীতি নিয়ে সচেতন থাকি, তাহলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা ভোট দিতে পারবো, সেই প্রত্যাশায়, সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।